দর্শক, শুরুতেই দেশের বাইরের খবর। ভারত শাসিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার একদিন পর পাকিস্তানকে লক্ষ্য করে বেশ কিছু ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। সর্বশেষ দেশটি পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু পানি বন্টন চুক্তি অবিলম্বে স্থগিত ও পাঞ্জাবের আটারি চেকপোস্ট অবিলম্বে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তগুলোর কথা জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। কাশ্মীরে ওই হামলার পরিপ্রেক্ষিতে দিল্লিতে অবস্থিত পাকিস্তানের দূতাবাসের সামরিক পরামর্শদাতাদের অবাঞ্ছিত বলেও ঘোষণা দিয়েছে ভারত। তাদের এক সপ্তাহের মধ্যে দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে মোদী প্রশাসন। এর পাশাপাশি ভারত ও ইসলামাবাদে অবস্থিত তাদের দূতাবাস থেকে সেনা, বিমান ও নৌবাহিনীর পরামর্শদাতাদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সার্ক দেশগুলোর জন্য বরাদ্দকৃত বিশেষ ভিসা নিয়ে পাকিস্তানের নাগরিকরা আর ভারতে ভ্রমণ করতে পারবেন না। এছাড়া দিল্লিতে পাকিস্তান হাই কমিশনে কর্মরত প্রতিরক্ষা উপদেষ্টাদের বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। এদিকে কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে ফের সংঘাতের শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে এই হামলার দায় স্বীকার করেছে ছায়া গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। তবে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এই হামলায় অংশ নেওয়া ৭ জনের মধ্যে ৪ থেকে ৫ জন পাকিস্তানি নাগরিক রয়েছেন। এদিকে পাকিস্তান হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। আরও জানাচ্ছেন ঋতু সাহা। জম্মু কাশ্মীরের পেহেলগামে গতকাল পর্যটকদের ওপর হামলার ঘটনায় ভারত জুড়ে চলছে উত্তেজনা। হামলাকারীদের পরিচয় জানতে চলছে অভিযান। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, হামলায় অন্তত ৭ জন জড়িত ছিলেন, যার মধ্যে ৪ থেকে ৫ জন পাকিস্তানি। প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় জড়িত হামলাকারীরা উর্দুতে কথা বলেছেন এবং তা পাকিস্তানের নির্দিষ্ট এলাকায় বলা হয়। অন্তত ২ জন স্থানীয় কাশ্মীরের বিদ্রোহী তাদের সহায়তা করেছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে টিআরএফ নামে একটি অখ্যাত সশস্ত্র গোষ্ঠী ভয়াবহ এ হামলার দায় স্বীকার করেছে। সশস্ত্র এ গোষ্ঠীটির উত্থান হয় ২০১৯ সালে। কাশ্মীরে হামলার একদিন পর প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। তারা বলছে, এ হামলার সাথে পাকিস্তান জড়িত নয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, এর সাথে পাকিস্তানের কোনো সংযোগ নেই। ভারতের কথিত রাজ্যগুলোতে নাগাল্যান্ড থেকে কাশ্মীর, ছত্তিশগড়ে, মণিপুরে এবং দক্ষিণে বিদ্রোহ চলছে। এগুলো বিদেশি কোনো দেশের হস্তক্ষেপ নয়, স্থানীয় বিদ্রোহ বলেই দাবি করছেন তারা। এছাড়া তিনি বলেন, গতকাল যে হামলা হয়েছে সেটি সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হিন্দুত্ববাদীদের অত্যাচারের ফল। তিনি আরও বলেন, এই বিদ্রোহীরা তাদের অধিকার চায়। হিন্দুত্ববাদীরা সংখ্যালঘু খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিমদের ওপর অত্যাচার চালাচ্ছে। এদিকে কাশ্মীরে পর্যটকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে শিগগির কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ভারত একটি পুরনো সভ্যতার দেশ। এই ঘটনায় এখনই ভয় পাওয়া যাবে না। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, এই হামলায় জড়িতরা খুব শিগগির শক্তিশালী জবাব পাবে। এছাড়া যারা এর পেছনে রয়েছে তাদেরকেও শাস্তি দেওয়া হবে। এদিকে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার জন্য কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা ব্যর্থতা দায়ী বলে মন্তব্য করেছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি বলেন, এটি একটি পরিকল্পিত হামলা এবং কেন্দ্রীয় সরকারের গোয়েন্দারা তথ্য সংগ্রহে ব্যর্থ। ঋতু সাহা, ৭১। সাম্প্রতিককালে চীন ভারত ইস্যুতে এমনিতেই সরগরম দক্ষিণ এশিয়া। এর মধ্যে জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও কূটনৈতিক সম্পর্কের অবনতি দেখা দিয়েছে, বাড়ছে উত্তেজনা। দর্শক, এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল মনিরুল ইসলাম আখন্দ। মনিরুল ইসলাম, আপনাকে স্বাগত ৭১-এ। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে ভারত পাকিস্তান সম্পর্কের জায়গাটি ভেতরে যেমনই ছিল, অনেক দিন থেকেই তুলনামূলক স্থিতিশীল ছিল অবস্থাটি, কিন্তু পেহেলগামের এই ঘটনার পর যে ধরনের উত্তেজনা, তা এই অঞ্চলের ভূ রাজনীতিতে বড় কোনো প্রভাব ফেলবে কিনা, কি মতামত আপনার? অনেক ধন্যবাদ ৭১ টিভি। ভারত পাকিস্তান সম্পর্ক স্বাধীনতার পর থেকে কখনো ভালো ছিল না, সবসময় টেনশন ছিল। এবং গতকালকে যে ঘটনাটা ঘটলো,
আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট বর্তমানে ভারত সফর করছে এবং এই সময় ঘটনাটা ঘটল এবং 2020 সালে বিল ক্লিন্টন যখন ভারত সফর করছে তখনও 36 জন শিখ আক্রমণ করে এবং নিহত করে। তো এটা এই সবসময় থাকবে এবং এর সুযোগ নিয়ে ভারত সফর এটা বন্ধ করেছে আপাতত। বাট সবচেয়ে বড় ইম্প্যাক্টটা হচ্ছে সিন্ধু চুক্তি, যেটা 1960 সালে ভারত পাকিস্তানের মধ্যে হয়। জওহরলাল নেহরু এবং আইয়ুব খান এই দুজনের মধ্যে চুক্তিটা হয়েছিল এবং বলা হতো যে পানি বন্টন চুক্তিগুলোর মধ্যে এই চুক্তিটাই, সিন্ধু পানি বন্টন চুক্তিটাই সবচেয়ে সফল চুক্তি। সেটা বাতিল করেছে ভারত। দিস ইজ কোয়াইট সিগনিফিকেন্ট reaction to that. যদিও ভারত পাকিস্তান অস্বীকার করছে, পাকিস্তান সরকার বা সশস্ত্র বাহিনীর এই আক্রমণে আঞ্চলিক সন্ত্রাসীদের কাজ। এই টেনশন আমি মনে করি কিছুদিন টেনশনটা চলমান থাকবে এবং পরবর্তীতে হয়তো আস্তে আস্তে এটা আবার যতটুকু স্বাভাবিক হওয়ার কথা ততটুকু স্বাভাবিক হবে। মনিরুল ইসলাম, আচ্ছা আরো একটি প্রশ্ন রাখতে চাচ্ছিলাম। ভারত তো বলেছে যে পাকিস্তানকে তারা খুব শক্তিশালী জবাব দেবে এবং খুব শিগগিরই। এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ জানতে চাচ্ছি। আমার মনে হয় না ওরকম শক্তিশালী জবাব পাকিস্তানের বিরুদ্ধে। এমনি তো যতটুকু দিয়েছে ইট ইজ কোয়াইট স্ট্রং। সিন্ধু চুক্তি, পানি বন্টন চুক্তিটা এটা বাতিল করেছে, সার্ক ভিসা সুযোগটা বাতিল করেছে, তাদের কিছু ডিপ্লোম্যাটদের তারা বহিষ্কার করছে। বাট এখানে কিন্তু ভারতের পক্ষে প্রমাণ করাটা খুব কঠিন হবে যে পাকিস্তান সরকার বা সশস্ত্র বাহিনীর এই হত্যাকাণ্ডের সাথে কোনো সম্পৃক্ততা ছিল বা ছিল না। এটা প্রমাণ করাটা একটু ডিফিকাল্ট হবে। বাট আমরা একটু অপেক্ষা করে দেখি, এখানে কিছু ইকোনমিক স্যাংশন আসতে পারে ভারতের পক্ষ থেকে। বাট এটা আমাদের মনে রাখতে হবে, ভারত এর থেকে বেশি যদি বাড়াবাড়ি করে, এমন কোনো অ্যাকশন নেয়, পাকিস্তানও কিন্তু সেটা পাল্টা জবাব দিবে। ভারত যখন নিউক্লিয়ার টেস্ট করলো তার কিছুদিন পরেই আমরা দেখলাম পাকিস্তান একটা নিউক্লিয়ার টেস্ট করেছে। তো দিস ইজ নট গুড ফর আওয়ার রিজন। এমনি তো ভারত চীনের মধ্যে একটা টেনশন চলমান আছে। তারপরে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা আগস্টের পরে ভালো যাচ্ছে না। এর মধ্যে যদি পাকিস্তানের সাথে ভারতের আরেকটা সমস্যা শুরু হয়, আমার মনে হয় অনলি কমন পার্টনার ইন অল দিস ব্যাড রিলেশনশিপ ইজ ইন্ডিয়া। তো এটাতে আমার মনে হয় ইন্ডিয়াও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবে এবং অতটুকু দূরদৃষ্টি এবং ম্যাচুরিটি নিয়েই আমরা আশা করি ভারত অতটুকু ধৈর্য সহকারে সেটা জবাব দিবে। মনিরুল ইসলাম আখন্দ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ৭১-এর সংবাদ সংযোগে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে ভারত পাকিস্তান যে পরিস্থিতি, পেহেলগাম ইস্যুকে কেন্দ্র করে এ বিষয়ে আমাদের সাথে কথা বলছিলেন আন্তর্জাতিক সম্পর্ক নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল মনিরুল ইসলাম আখন্দ। ক্যাথলিক চার্চের প্রধান এবং ভ্যাটিকান সিটি স্টেটের রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ৩ দিন রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। বুধবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে আজ থেকে শনিবার পর্যন্ত বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং দেশের বাইরে বাংলাদেশ মিশনগুলো এর আওতায় থাকবে। একই সাথে পোপের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হবে। বাংলাদেশে কাতারের বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার দোহায় কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ সাউদ বিন আব্দুল রহমান বিন হাসান আল থানির সঙ্গে বৈঠকে তিনি এই প্রস্তাব দেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং ও অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। এ লক্ষ্যে বন্দরের সক্ষমতা বাড়ানো সহ বিনিয়োগ পরিষেবা উন্নয়ন করা হচ্ছে। কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে সে দেশের সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এসব তথ্য জানান। দর্শক, জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলতে আজ নির্বাচন কমিশন ইতোমধ্যে এসেছে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার হাই কমিশনার এই বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, আমরা দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার ইতোমধ্যেই নির্বাচন কমিশনে গিয়েছে। কি কি বিষয় নিয়ে আজ আলোচনা হতে পারে, কি তথ্য রয়েছে জানাবেন? বলেছিলেন যে ইতোমধ্যে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইলি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছেন এবং আপনি যেমনটি দেখেছেন যে আসলে বিগত জাতীয় নির্বাচনের আগে কিন্তু এমন বিদেশি দেশের রাষ্ট্রদূত বা বিভিন্ন বিদেশি সংস্থা, আন্তর্জাতিক সংস্থা কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে থাকে এবং আমরা যেমনটি জেনেছি আসলে এই বৈঠকটি সেরকমই। সেটি হচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, অর্থাৎ আগামী যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনের প্রস্তুতি বিষয়ে আসলে এই বৈঠকটি হচ্ছে এবং এই বৈঠক নিয়ে আমরা এখন পর্যন্ত যতদূর জানতে পেরেছি যে এখানে বাংলাদেশের আগামী দিনের নির্বাচন নিয়ে, নির্বাচনী পরিবেশ নিয়ে, অবস্থা নিয়ে কথা হবে এবং নির্বাচনের যে আইন বিধিবিধান এবং আসলে আগামী জাতীয় নির্বাচনে এই নাসিরউদ্দিন কমিশন কী ধরনের প্রস্তুতি নিয়েছে, কি কি কাজ করছে সেসব বিষয়ে আসলে কথা হবে এবং এই কমিশন, নাসিরউদ্দিন কমিশন যেমনটি বলেছিলেন যে আসলে তারা যেসব কাজ করছে তারা স্বচ্ছতার পরিচয় দিচ্ছে, অর্থাৎ তারা সবাইকে জানাচ্ছে যে আসলে কিভাবে তারা জাতীয় নির্বাচনের জন্য এগোচ্ছে এবং আমরা কিন্তু বিগত সময়ে দেখেছি যে তফসিলের আগে পরে এমন বিভিন্ন রাষ্ট্রদূত এবং এর আগেও কিন্তু আমরা দেখেছি কিছুদিন আগে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক, ইউএনডিপি, ইইউ তাদের প্রতিনিধিরাও এসেছিল এবং সেখানে আসলে যেমনটি প্রধান নির্বাচনের কমিশনার সঙ্গে বা বাকি কমিশনারদের সঙ্গে বৈঠকে তারা বিভিন্ন ধরনের সহযোগিতার কথা বলেছিলেন। আমরা দেখেছি যে ইউএনডিপির কাছ থেকে নির্বাচন কমিশন প্রযুক্তিগত সহায়তা চেয়েছে, ইইউর কাছ থেকেও নির্বাচন কমিশন প্রযুক্তিগত সহায়তা চেয়েছিল এবং তারা যেমনটি বলেছিল যে বাংলাদেশের নির্বাচনে যে প্রার্থীর এজেন্ট এবং নির্বাচনে যারা সংশ্লিষ্ট ব্যক্তি তাদেরকে তাদের দক্ষতা বৃদ্ধির জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে, বিভিন্ন প্রশিক্ষণ আয়োজন করা হবে এবং নারী ভোটার বা যারা তরুণ ভোটার রয়েছে তাদের উপস্থিতি বাড়ানোর জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি আমরা দেখেছি কিন্তু ইউএনডিপি প্রযুক্তিগত সহায়তাও নির্বাচন কমিশনকে করেছে, তারা ল্যাপটপ স্ক্যানার সহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে নির্বাচন কমিশনকে সহায়তা করেছে। তো বৈঠকটি যেহেতু চলছে আমরা এখনো এর বেশি আসলে কিছু জানতে পারিনি, তবে আমরা নির্বাচন কমিশন সূত্রে জানতে পেরেছি যে আসলে আগামী নির্বাচনে বাংলাদেশকে কিভাবে সহযোগিতা করা যায় সেই বিষয়ে নির্বাচন কমিশনকে সহায়তা করতে কিন্তু অস্ট্রেলিয়ান কমিশনার আজকে নির্বাচন কমিশনে এসেছেন এবং পরবর্তী সংবাদ সংযোগ হয়তো আমরা জানিয়ে দিতে পারবো বৈঠক শেষ হলে যে আসলে বিস্তারিত কি আলোচনা হয়েছে। লাবণ্য। ফারজানা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আপনার সাথে যুক্ত হয়ে বৈঠক পরবর্তী তথ্য দর্শকদের জানানোর চেষ্টা করব। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ ও উপাচার্য অধ্যাপক ডক্টর এস.কে শরীফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার খবরে অনশন ভেঙেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর তানজিমউদ্দিন খান অনশনরত শিক্ষার্থীদের জুস খাইয়ে রাত 1টায় আমরণ অনশন ভাঙান। পরে তারা ক্যাম্পাসে বিজয় মিছিল করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে দুর্বার বাংলায় শেষ হয়। এখন শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার জন্য একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ দেওয়া হবে। সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হবে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে। গত 3 দিন ধরে ভিসি অপসারণের এক দফা দাবিতে অনশন করছিল শিক্ষার্থীরা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণের খবরে আনন্দ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কুয়েটের ভিসি প্রভিসিকে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে এমন ঘোষণা আসার পর মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় এই আনন্দ মিছিল করেন তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, কুয়েট ভিসির পদত্যাগের মধ্য দিয়ে স্বৈরাচার মুক্ত হয়েছে ক্যাম্পাস। এর আগে রাত 10টার দিকে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। মধ্যরাতে তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, কুয়েট উপাচার্যকে অপসারণের কার্যক্রম চলছে। এই দালাল সন্ত্রাসের আশ্রয়দাতা কুলাঙ্গার ভিসি মাসুদকে অব্যাহতি দিয়েছে। তো সেই আনন্দ হিসেবে আমরা মিছিল করেছি তাৎক্ষণিকভাবে। আমরা এই সফলতার মাধ্যমে এইটা একটা বার্তা সকল বিশ্ববিদ্যালয়ে চলে গিয়েছে, এখানে কোনো বিশ্ববিদ্যালয়ে আর ফেসিবাদ কায়েম হবে না।
রাজধানীর উত্তরায় একটি বাড়ি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি বিদেশি মদ জব্দ করেছে র্যাব। এ সময় 4 জনকে আটক করা হয়েছে। উত্তরার আবদুল্লাপুরে টাইগার বারে রাত 9টার দিকে এ অভিযান চালায় র্যাব। এ সময় 5তলা ভবনের 3টি ফ্লোর থেকে সব মদ ও বিয়ারের ক্যান জব্দ করা হয়। এসবের বেশিরভাগই বিদেশি মদ। এদিকে র্যাবের উপস্থিতি টের পেয়ে মালিক পালিয়ে গেলেও ম্যানেজার, ক্যাশিয়ার সহ 4 জনকে আটক করা হয়। 4 ঘন্টার অভিযান শেষে র্যাব জানায়, দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই বারের কার্যক্রম চালিয়ে আসছিল প্রতিষ্ঠানটি। এছাড়া বিদেশি মদ আমদানিতে কাস্টমস ক্লিয়ারেন্স এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোনো কাগজ ছিল না তাদের কাছে। আজ 24 এপ্রিল। 2013 সালের এই দিনে সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় নিহত হয় হাজারো মানুষ। এরপর থেকে প্রতি বছর এই দিনটিকে রানা প্লাজা দিবস হিসেবে পালন করা হয়। সেই দুর্ঘটনার 1 যুগ পার হলেও এখনও আহত শ্রমিকদের ভাগ্যের তেমন পরিবর্তন হয়নি। কেউ জর্জরিত ঋণের ফাঁদে, কেউ নেমেছেন ভিক্ষাবৃত্তিতে। সহকর্মী রায়ান বিন আমিনের তথ্য ছবিতে প্রতিবেদন। 2013 সালের 24 এপ্রিল সাভারের রানা প্লাজা ধস, দেশের ইতিহাসের সবচেয়ে বড় শ্রমিক হতাহতের ঘটনা। কয়েকদিনের উদ্ধার তৎপরতায় তুলে আনা হয় 1136 জনের মৃতদেহ। এছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয় 2438 জনকে, যাদের বেশিরভাগই স্বাভাবিক চলার ক্ষমতা হারিয়েছেন। ওই দুর্ঘটনার 1 যুগ পার হলেও এখনো বেঁচে থাকার লড়াই করছেন দুর্ঘটনায় আহতরা। তাদের মধ্যে একজন সালমা বেগম শারীরিক নানা জটিলতায় কাজ করতে পারেন না, সংসার চালাতে বিক্রি করেন সবজি। আমি যে পোলা পান দূরনে এখন যাব, আমার বাড়ি ঘর দেয় না, আমি কোনে যে থাকবো, কোনে যে মাথা দেবো। মেয়েটাই 1 সপ্তাহ ধরে অসুস্থ, আমি টাকার জন্য তার একটা ওষুধ কিনেও খাইতে পারছি না। দুর্ঘটনায় আহত আরেক শ্রমিক আয়শা বেঁচে ফিরলেও মেরুদণ্ডে আঘাত পাওয়ায় বেকার হয়ে জীবন পার করছেন। তার উপর লাখ টাকার দেনা শোধ করতে না পারায় রয়েছেন চরম বিপাকে। মেরুদণ্ডের ব্যথা আর মাথার সমস্যা দেখে আমি কোনো জায়গায় কাজ পাইতেছি না। এক জায়গায় কাজ নিয়েছিলাম, সেই কাজটাও আমি অসুস্থতা হওয়ার কারণে কাজটাও থেকে আমার বাড়ি করে দেয়। শ্রমিকদের অভিযোগ, অসুস্থতা আর দারিদ্র্য নিয়ে দীর্ঘদিন বসবাস করলেও তাদের পুনর্বাসনে এগিয়ে আসেনি কেউ। আমি এই যে 3,45,000 টাকা দিছে, 50,000 টাকা সিডিতে দিছে, এই সারা আমার কোনো টাকা দেয় না। এই অবস্থায় বর্তমান সরকারের কাছে শ্রমিকদের পুনর্বাসন, ক্ষতিপূরণ ও 24 এপ্রিলকে শোক দিবস ঘোষণার দাবি জানান শ্রমিক নেতারা। আমরা এই সরকারের কাছে দাবি জানাবো, এই 24 এপ্রিলকে শোক দিবস ঘোষণা, ক্ষতিগ্রস্ত শ্রমিক এবং পরিবারকে পুনর্বাসন, মানে 1 যুগ আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ। রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা মামলার বিচার চলছে ধীর গতিতে। দিন যাচ্ছে আর বিচার ও ক্ষতিপূরণ পাওয়ার আশা ক্ষীণ হচ্ছে আহতদের। শারমিন স্বপ্না, 71। দর্শক, এ নিয়ে আরো খবর জানাতে সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, আহতদের সাহায্যে প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা, আজকের আয়োজন নিয়ে জানাবেন, আর বিচার নিয়ে কি বলছেন আহত ও নিহতদের স্বজনরা? আমি এখন দাঁড়িয়ে আছি সাভারের রানা প্লাজার সামনে। সকাল থেকে এখানে দলে দলে শ্রমিক সংগঠনের নেতারা এবং যারা নিহত হয়েছে, নিহতদের স্বজন, আহত যারা আছেন, যারা আশপাশে থাকেন, তারা উপস্থিত হয়েছেন। প্রতি বছরের মতোই তারা এখানে উপস্থিত হন। তবে এইবার তাদের যে একটু চাওয়াটা তাদের একটু বেশি। অন্তর্বর্তীকালীন সরকার আছে, কোনো রাজনৈতিক সরকার নেই, এই কারণে তাদের চাওয়াটা বেশি যে তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলো এই সরকার মেনে নেবে, অর্থাৎ এই সরকার শুনবে এবং সেগুলো মেনে নেবে। কিছুক্ষণ আগে এখানে উপস্থিত হয়েছেন শ্রম সচিব শফিকুজ্জামান। তিনি বর্তমানে আমার পেছনে যে স্টেজ দেখতে পাচ্ছেন সেই স্টেজে আছেন। কিছুক্ষণের মধ্যে তিনি বক্তব্য দেবেন। আর এর বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের যে শ্রমিক সংগঠন বা শ্রমিক যে উইং আছে, সেখান থেকে মিছিল এবং সমাবেশ নিয়ে এখানে জড়ো হয়েছেন। পাশাপাশি রানা প্লাজার আহত নিহত শ্রমিক এবং তাদের স্বজনরা আছেন। তাদের যে মূল দাবি সেটা হচ্ছে স্থায়ী পুনর্বাসন, রানা প্লাজায় যারা জড়িত, বিশেষ করে ভবনের মালিক এবং এর সাথে যারা অনুমোদন দিয়েছিলেন অবৈধ অনুমোদন, তাদের বিচার এবং একটি ভালো আর্থিক সহযোগিতা
এই মূলত তাদের চাওয়া, যাতে তারা বাকি জীবন ভালোভাবে কাটাতে পারে। কারণ যারা আহত আছেন, আহতরা কিন্তু আহত হওয়ার কারণে তাদের অনেকে কাজে অক্ষম, তারা দীর্ঘ সময় কাজ করতে পারে না, যে কারণে পরবর্তীতে যারা যারা কাজে যোগ দিয়েছিলেন তারা পুরোপুরি কাজ করতে পারেনি। 6 মাস 8 মাস কেউ বা 1 বছরের মধ্যে আবার কাজ ছেড়ে দিয়েছে, তাদেরকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। এই হচ্ছে শ্রমিকদের ক্ষোভ, যে সরকার যদি এখন আমাদের পাশে দাঁড়ায় তাহলে হয়তো আমাদের একটা স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা হবে এবং আমরা আমাদের যে পরিবার নিয়ে আমরা ভালোভাবে চলতে পারবো। এর বাইরে মহাসড়কের যে অবস্থা, যেহেতু এটি ঢাকা আরিচা মহাসড়কের একদম পাশে, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর একটা বড় উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ গাড়ি চলাচল যাতে স্বাভাবিক থাকে সেই জন্য এই ঘন্টাখানেক আগে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি বাড়ানো হয়েছে। গাড়ি চলাচল স্বাভাবিক। মাঝখানে আমরা সকালে দেখতে পেয়েছিলাম যে এখানে বেশ ভালোই জ্যাম পড়েছিল, কারণ শ্রমিকদের প্রচুর উপস্থিতি এবং আশপাশের যারা আছেন, যারা এই বিচারটা চান যে যারা এর সাথে জড়িত তাদের শাস্তি হোক, তারাও এখানে সংহতি জানাতে এসেছেন, যার কারণে প্রচুর মানুষের জনসমাগম এখানে আছে। যার কারণে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা এখানে আছেন, তারা এই সার্বিক পরিস্থিতিতে নজর রাখছেন। আর এর বাইরে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ রাস্তায় আছেন, আমরা জানতে পেরেছি 10 মিনিটের মধ্যে তারা এখানে চলে আসবেন। তারা এসে শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন এবং রায়ান, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে আজ থেকে 1 যুগ পূর্তি হলো আসলে রানা প্লাজা ধসের। এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। 1 যুগ পূর্তি উপলক্ষে বুধবার সন্ধ্যায় ধসে পড়া রানা প্লাজার সামনে নির্মিত অস্থায়ী শহীদ বেদিতে মোমবাতি প্রজ্বলন ও বিক্ষোভ সমাবেশ করেছেন নিহত শ্রমিকদের স্বজন, আহত শ্রমিক সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসি দাবি করেন। বলেন, এই ভবন ধসে দোষীদের বিচার না হওয়ায় প্রমাণিত হয় প্রচলিত আইনে 1134 জনের হত্যার মতো বিচার করা সম্ভব নয়। তাই দোষীদের বিচারের জন্য স্পেশাল ট্রাইব্যুনাল আইন গঠন করার দাবি জানান শ্রমিক নেতারা। বৈশাখের প্রথম ভাগে দেশের সব বিভাগে বৃষ্টির পর আবারও বেড়েছে তাপমাত্রা। দেশের বেশ কিছু জেলার উপর দিয়ে বইছে মাঝারি তাপপ্রবাহ, যা আরও কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দেশে এখন 24টি জেলায় মাঝারি তাপপ্রবাহ চলছে। এর বিস্তার আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তারা। তবে কিছুদিন পরে গরমের দাপট কমে আসবে। বুধবার দেশের সর্বোচ্চ 39.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল যশোরে, আর ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী ও খুলনা বিভাগ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, দিনাজপুর এবং নীলফামারী জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিকে তীব্র এই গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ ও দিনমজুররা পড়েছেন বিপাকে। দর্শক, আবহাওয়া পরিস্থিতির আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদ বিন মালেক। ফরহাদ, এই তাপপ্রবাহ আর কতদিন থাকবে? আবহাওয়াবিদরা কি বলছেন এই বিষয়ে? বৃষ্টির কোনো পূর্বাভাস কি রয়েছে? অধিদপ্তর আমরা এসেছি, আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদদের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে হ্যাঁ, তাপপ্রবাহ এখন কিছুটা আছে। দেশের বেশ কিছু জেলার মধ্যে দিয়ে তাপপ্রবাহ চলছে। তবে আগামী 27 এপ্রিলের পর থেকে তাপপ্রবাহ কিছুটা কমতে পারে, বৃষ্টি হবার সম্ভাবনা আছে। 27 এপ্রিলের পর থেকে বেশ কয়েকদিন বৃষ্টি চলবে। অন্যান্য বছরের তুলনায় এবার যে গরমের একটা আমরা ভাব দেখতে পাচ্ছি, অন্যান্য বছরের তুলনায় গড় তাপমাত্রা কিছুটা কম থাকবে বলেও তারা জানিয়েছে। তবে 27 এপ্রিলের আগে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, অন্ততপক্ষে রাজধানীতে সম্ভাবনা খুবই কম। 27 এপ্রিলের পরে বৃষ্টি হবে, 5-6 দিনের মতো একটা বা সপ্তাহখানেকের একটা বৃষ্টি বলে থাকতে পারে। মে মাসের 10-এর পর থেকে বা মে মাসের থেকে আবার একটু গরম আবার বাড়বে। তবে আগামী 10-12 দিনে অন্ততপক্ষে বড় ধরনের কোনো ঝড়ের সম্ভাবনা নেই, আমরা যতটুকু তাদের কাছ থেকে জানতে পেরেছি। তারা বলছেন যে
তাপপ্রবাহ যেভাবে চলছে এইভাবে যদি থাকে তাহলে অন্যান্য বছরের চেয়ে এবারের তাপপ্রবাহ তুলনামূলকভাবে কম থাকবে। ঘূর্ণিঝড় অন্যান্য বছর যেমন এপ্রিলে বড় ধরনের ঘূর্ণিঝড় হয়েছে বেশ কয়েক বছর, এবার তেমন সম্ভাবনা তারা দেখছেন না। মে মাসেও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না যদি গভীর নিম্নচাপ সৃষ্টি না হয়। এবং তারা বলছেন যে এবার অন্ততপক্ষে গরমের যে হাঁসফাঁস একটা অবস্থা থাকে তা কম থাকবে, তবে মে মাসের শেষ সময় থেকে গরম কিছুটা বাড়বে এবং তখন তাপমাত্রা 35 বা 37 ডিগ্রি থাকলেও তুলনামূলকভাবে তাপমাত্রার গরমের প্রবাহটা বেশি থাকবে। তাপমাত্রা 35-37 থাকলেও তা অনুভূত হবে 45 থেকে 46 ডিগ্রি পর্যন্ত। তাপমাত্রা নিয়ে তারা মনে করছেন যে এবার গরম কিছুটা অন্ততপক্ষে হালকা থাকলেও তুলনামূলক কম, কিন্তু এতে রোগবালাই সৃষ্টির সম্ভাবনা কম হবে যেহেতু অন্যান্য বছরের চেয়ে কম থাকবে। আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে এইসব বিষয়গুলো জানিয়েছেন। আবহাওয়া অধিদপ্তর থেকে এখন পর্যন্ত লাবণী আমার কাছে এই ছিল। ফরহাদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরাও আশা করছি আসলে যে তাপপ্রবাহ নিয়ন্ত্রণে আসবে এবং একটি স্বস্তির আবহাওয়া হয়তো সবাই পাবে। আগামী 27 এপ্রিল সন্ধ্যা 7টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 7 টন পণ্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে উড়াল দেবে বিমানের একটি কার্গো ফ্লাইট। সম্প্রতি ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করায় পণ্য রপ্তানিতে ব্যবসায়ীদের মধ্যে যখন উদ্বেগ, তখন এরকম একটি সুসংবাদ দেশের রপ্তানিকারকদের মধ্যে আশার সঞ্চার করেছে। মুহিত দিদারের তথ্য ছবিতে প্রতিবেদন। বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা গত 8 এপ্রিল বন্ধ করে দিয়েছে ভারত। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের নির্দেশ, স্থগিতের চেষ্টা বা পাল্টা কোনো ব্যবস্থা না নিয়ে দেশের সক্ষমতা বাড়ানোর দিকেই নজর দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ পদক্ষেপের অংশ হিসেবে 27 এপ্রিল সন্ধ্যা 7টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 7 টন পণ্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে উড়াল দিবে বিমানের একটি কার্গো ফ্লাইট। বিমান কর্তৃপক্ষ জানায়, সিলেট ওসমানী বিমানবন্দরে কার্গো ফ্লাইট চালু করতে 26 কোটি টাকা ব্যয়ে কার্গো কমপ্লেক্স ও টার্মিনাল নির্মাণ করা হয়েছে। বাড়ানো হয়েছে বিমানবন্দরের নিরাপত্তা। কার্গো ফ্লাইটটি চালু হলে ইউরোপে পণ্য রপ্তানিতে বৃহত্তর সিলেট অঞ্চলের জন্য নতুন যুগের সূচনা হবে। আমরা আশাবাদী যে এখান থেকে অপারেশন শুরু হয়ে গেলে এই অঞ্চল থেকে রপ্তানির উৎসাহিত হবে, এমনকি আমাদের যে কোনো প্রতিবেশী অঞ্চলও এই ক্ষেত্রে আমাদের এই সুবিধাটা গ্রহণ করতে পারে রপ্তানির জন্য। ব্যবসায়ীরা জানান, প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলের বেশিরভাগ মানুষ ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে থাকায় সেখানে কাঁচা সবজির চাহিদা বেশি। বিগত 6 বছর ধরে সিলেট থেকে কার্গো ফ্লাইট বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেই পণ্য পাঠাতেন রপ্তানিকারকরা। তাই এখানে ফ্লাইট চালুর দাবি জোরালো হচ্ছিল বেশ কিছুদিন ধরেই। আমরা জানি যে এটা যে কারণে করা হচ্ছে খুব তাড়াহুড়া করে, যেহেতু ট্রান্সশিপমেন্টটা বাতিল হয়েছে, সেই হিসাবে এটা করতে গেলে আমার মনে হয় যে সময়ের মধ্যে হয়েছে, বাকি সময় ইনশাল্লাহ হয়ে গেলে ব্যবসায়ীরা উপকৃত হবে, ক্রেতারও উপকৃত হবে এবং আমাদের এটার চাহিদা বাড়বে। বাংলাদেশ বিমানের ডিস্ট্রিক্ট ম্যানেজার জানান, 2022 সালের শেষের দিকে এবং 2023 সালের প্রথম দিকে 2টি শিপমেন্ট ইউরোপে পাঠানো হয়। এরপর বিভিন্ন কারণেই বন্ধ হয়ে যায় এই প্রক্রিয়া। আমাদের যে ফ্যাসিলিটি, এটা ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটি। এখানে কার্গো এক্সপোর্টে এবং ইম্পোর্টে যত ধরনের দরকার কমপ্লায়েন্স, সেটা কিন্তু আমরা সার্টিফিকেট আমরা প্রাপ্ত। সেই অনুযায়ী আমরা আশা করি এখান থেকে ইউরোপ এবং যেখানে যে মাল যায় না কেন, আমরা কিন্তু সক্ষম এখান থেকে এক্সপোর্ট এবং ইম্পোর্ট করতে। এছাড়া আট অফ সিলেট জোনের চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, সিলেট থেকে সরাসরি কার্গো সার্ভিস চালু হয় সিলেটে অনেক কর্মসংস্থান তৈরি হবে। শরীফ আজাদ প্রীতম, ৭১।